দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। বিশ্বব্যাপী নানা কিছুই ঘটছে, তবে যাই ঘটছে কোনো না কোনোভাবেই সেটি জড়িত হয়ে পড়ছে আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের সঙ্গে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যেই চায়নার পথে রয়েছেন, অর্থাৎ তিনি রওনা হয়ে গিয়েছেন। কিন্তু তার এই সফরে দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আলোচনা হতে পারত, যে চুক্তিগুলোর বিষয়ে আলোচনা হতে পারত, তার অনেক কিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসছে চায়না ইরান ইস্যুতে কি করবে, কি বলবে এবং প্রেসিডেন্ট তাদের কোনো সহায়তা চাইবেন কিনা। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি চায়নার কাছ থেকে সহযোগিতা নেয়ার কোনো দরকার নেই, কারণ এর মধ্যেই যুদ্ধ তিনি অনেকটা জয় করে ফেলেছেন। তবে এটি আমেরিকানরা কতটা আশ্বস্ত হচ্ছে সেটি নিয়ে যথেষ্ট ভাবার সুযোগ রয়েছে, কারণ আমেরিকানরা যখনই গ্রোসারিতে যাচ্ছে, যখনই পাম্পে যাচ্ছে, তখন তারা উত্তাপটা টের পাচ্ছে। অর্থনৈতিক যে একটা দুরবস্থা চলছে সেটি টের পাচ্ছে, এবং এটি বিভিন্ন জরিপে উঠে আসতে শুরু করেছে। অর্থাৎ জরিপগুলো বলছে যে তারা অসন্তুষ্ট, নাগরিকরা দিনে দিনে তাদের অসন্তুষ্টের মাত্রা বাড়ছে। অর্থাৎ আগের জরিপগুলোর তুলনায় ক্রমেই জনপ্রিয়তা কমছে প্রেসিডেন্টের, এবং অর্থনীতি নিয়ে দুশ্চিন্তা মানুষের বাড়ছে। অর্থাৎ যেটি বলছিলাম, ঘুরে ফিরে বিভিন্ন ইস্যুতেই ইরান যুদ্ধের বিষয়টি এখন পুরো বিশ্বকে নাস্তানুবোধ করছে। এবং এর মধ্যেই নতুন যে তথ্যটি আসছে সেটি হলো, যখন যুদ্ধ চলছিল, এখন তো যুদ্ধবিরতি, যখন যুদ্ধ চলছিল তখন সৌদি আরব ইরানে ইতিহাসে প্রথমবারের মতো সামরিক অভিযান চালিয়েছিল। সেখানে সংযুক্ত আরব আমিরাতও জড়িত ছিল, এবং পাকিস্তানও তাদেরকে বিমান দিয়ে পাহারা দিয়েছে। অর্থাৎ যাতে সৌদি আরবের কোনো নিরাপত্তার ঝুঁকি তৈরি না হয় সেটি নিশ্চিত করার চেষ্টা করেছিল পাকিস্তান। অর্থাৎ নানা তথ্য উপাত্ত দিনে দিনে বের হয়ে আসছে, এবং পরিস্থিতি কখনো সহজ হচ্ছে, কখনো জটিল হচ্ছে। এমন একটি সমীকরণে দাঁড়িয়েই আমরা আজকে আলোচনা করব। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার। আমাদের সাথে যুক্ত হচ্ছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে একটু জানি, প্রেসিডেন্ট চায়না যাচ্ছেন, অনেকগুলো সুখবর আসার কথা ছিল কিংবা আসতে পারত, বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্যিক যে জায়গায় আমেরিকান প্রেসিডেন্ট চায়নাতে গিয়ে তার যে প্রভাব প্রতিপত্তি সেগুলো দেখানো, বিভিন্ন ইস্যুতে আলোচনা করা, এ ধরনের কূটনীতিতে, অর্থাৎ আগামী কিছুদিন আমরা এই বিষয়গুলো নিয়ে খুব ভালো একটা আলোচনার সুযোগ তৈরি হতো। অনেকেই সেখানে বলছেন ইরান ইস্যুটি মূল ইস্যু হতে পারে। আপনার কাছে প্রেসিডেন্টের এই সফর কতটা আমেরিকা ফ্রন্ট লাইনে থাকবে বলে মনে হচ্ছে? না, আমার যেন মনে হচ্ছে যে এমনি তো বিভিন্ন খবরে এবং ওপিনিয়ন পিসে বিভিন্ন ধরনের মতামত থাকে, তাদের মনের মাধুরী মিশিয়ে তারা মতামত প্রকাশ করে। কিন্তু আমার যা মনে হচ্ছে যে হি উইল হ্যাভ এ ব্যালেন্স এজেন্ডা, যে শুধুমাত্র ইরান ইস্যু নিয়েই যে উনি চীনেই করবেন কিংবা এইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে, হতে পারে। কিন্তু আমার যেন মনে হয় অন্য ইস্যুগুলো কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। যেমন ধরেন ট্যারিফের ব্যাপারটা, তারপরে তাইওয়ানের ব্যাপারটা, সাউথ চায়না সির ব্যাপারটা, এ সমস্ত সব জিনিসই উঠে আসবে। আমার যেন মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এটা এই এই যে স্ক্যাজুয়ালটা, এই যে তার যে যাওয়ার যে ঠিক হলো, এটা কিন্তু অনেক আগে থেকে তৈরি হয়েছে। এটা কিন্তু ইরান যুদ্ধের আগেই এটা এটা স্ক্যাজুয়াল করা হয়েছে। তারপরে এটা পরিবর্তিত হয়েছে, এখন ফাইনালি এটা ইমপ্লিমেন্টেড হচ্ছে। আমার যেন মনে হয় যেন এই এই যে যাত্রাটা উনি করছেন, তাতে খুব একটা মঙ্গল কোনো কিছু যে আমরা পাবো, খুব একটা বিরাট পরিবর্তন, আমার কিন্তু তা মনে হচ্ছে না। কারণ মানে চীন কিন্তু ইজ এ ভেরি টাফ নেগোশিয়েটার। মাই গুড লর্ড, আমার চীনের সঙ্গে ব্যবসা করার অভিজ্ঞতা আছে। আমার একটা কোম্পানি ছিল, আমেরিকান টেকনোলজি অ্যান্ড ট্রেড কর্পোরেশন। আমি ওদের সঙ্গে সফটওয়্যার ব্যবসা করতাম অনেক আগে, সেই প্রায় আজ থেকে 25-30 বছর আগে। ও মাই গড, ওরা যে কত বড় নেগোশিয়েটার আপনি কল্পনা করতে পারবেন না। তার অর্থ এই যে ডোনাল্ড ট্রাম্প যাচ্ছে, সে যে প্ল্যান নিয়ে যাচ্ছে, সেটা কতটা সে সার্থক হবে তার মত অনুযায়ী, সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ চাইনিজরা
টাফ টাফ নেগোসিয়েটার। কাজে আমি এই যে যাত্রাটা, হুম এই হুম যাত্রাটা নিয়ে কিন্তু আমি খুব একটা আশাবাদী নই। যে মানে ট্যারিফের ব্যাপারে সে যেমন পৃথিবীর চারিদিকে ছড়িয়ে দিয়েছে সমস্ত টেন্টাকলস গুলো, এগুলোকে যে সে আবার গুছিয়ে আনবে হুম হুম চীন ভ্রমণের পর আমার সন্দেহ আছে। তবে যেহেতু ডোনাল্ড ট্রাম্প অ্যাডভার্টাইজমেন্ট পছন্দ করেন, হুম হুম পাবলিসিটি পছন্দ করেন, উনি করবেন কি ওখানে কয়েকটা কি পয়েন্টে এমন কিছু করবেন যেটাকে নিয়ে উনি খুব ঢোল পিটাতে থাকবেন। সেটা হয়তো হতে পারে। ওকে। আপনার কাছে এই প্রসঙ্গে আবারও আসবো। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে একটু জানি, সেটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো চাইবেন না ইরান ইস্যুটি তুলতে, কিন্তু চায়না ইরানের ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের সঙ্গে বাণিজ্য, ইরানের তেল জ্বালানে সবচেয়ে বেশি তেল আমদানি করে থাকে চায়না। এবং আমরা জানি যতই যাই বলি না কেন, এই যুদ্ধের পেছনে ইরানকে সহায়তা করে যাচ্ছে চায়না কন্টিনিউয়াসলি। তারা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। ইভেন ইন্টেলিজেন্স বলছে আগামী এক সপ্তাহের মধ্যে তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিও তারা বলছে যে আমরা সরবরাহ করতে পারি যদি ইরান চায়। ইরান এই সুযোগটি কেন হারাবে? অর্থাৎ ইরান আগেই কেন আহ, চায়না এই সুযোগটি কেন হারাবে? চায়না আগেই কেন ইরানের ইস্যুটি সামনে নিয়ে এসে আমাদের প্রেসিডেন্টকে একটু চেপে মানে চাপে রাখার চেষ্টা, এটি কি তারা হারাতে চাইবে? আপনার কাছে কি মনে হয়? প্রশ্নটির উত্তর নিচ্ছি শুধুমাত্র প্রেসিডেন্টের বক্তব্যটা শুনে। তিনি আজকে বিমানে ওঠার আগে ইরান ইস্যুতে কি বলেছেন সেটি শুনে। Good things are going to happen. Mr. President. Do you think he needs to intervene at all with the Iranians? I don't Do you think think he he can does. help no. in any way? No, I don't think we need any help with Iran. সত্যি বলতে ইরানের ব্যাপারে আমাদের কারো সাহায্যের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারা সামরিকভাবে পরাজিত হয়েছে এবং হয় তারা সঠিক কাজটি করবে, না হয় আমরাই এর শেষ দেখে ছাড়ব। প্রেসিডেন্ট শি-এর সাথে আমার চমৎকার সম্পর্ক রয়েছে, আমাদের অনেক বিষয়ে আলোচনা করার আছে। এর মধ্যে ইরান ইস্যু নেই, কারণ ইরান আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। No matter how you cut it, মিস্টার প্রেসিডেন্ট, জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, প্রশ্নটি করেছিলাম আপনার কাছে আগেই। জি 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 প্রেসিডেন্ট ট্রাম্প যত সহজভাবে জিনিসটাকে উড়িয়ে দিচ্ছে যে চীনের কাছ থেকে আমাদের কিছু এসব ব্যাপারে হেল্প নেওয়া নেই, আমরা এই যুদ্ধটা জিতে গেছি এবং যা করার আমরা নিজেরাই করতে পারবো, এইটা তো তার বাগাড়ম্বরিতা আমরা অনেকভাবেই শুনেছি। সেই জিনিসটা পুরোপুরি সঠিক নয়। কারণ হ্যাঁ, মুস্তাফা সারোয়ার ভাই যেটা বলছে তার সাথে আমি একমত। এটাই ওয়ানলি এজেন্ডা কোনোভাবেই হতে পারে না। প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একজন লোক যাবে, কিন্তু এই এজেন্ডাটা তিনি অ্যাভয়েড করতে পারবেন না। কারণ হচ্ছে চায়নার স্বার্থ যেহেতু এই এজেন্ডার সাথে জড়িত, কারণ তাদের বাণিজ্য বিঘ্নিত হচ্ছে, তাদের তেল কেনা বিঘ্নিত হচ্ছে, তাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস মিডল ইস্টে বিঘ্নিত হচ্ছে। সুতরাং চায়না তার নিজের স্বার্থেই এটা যে ইউএসএ কে চাপ দিয়ে ধরবে এমন না, বলবে যে যুদ্ধটা আসলে শেষ হওয়া প্রয়োজন, কারণ এটা সারা পৃথিবীর অর্থনীতি খুবই ঝুঁকিতে পড়ে গেছে, ইনক্লুডিং ইউর ওন, আমেরিকার ওন, এটা বলবে। সুতরাং বলবে এটা আমাদের সবার জন্য এটা মঙ্গল, এই যুদ্ধটা তুমি তাড়াতাড়ি শেষ করে ফেলো। কিন্তু আর যেটা বললেন যে ওই ইরানের পিছনে যে চাইনিজরা রয়েছে, রাশিয়া রয়েছে, এটা কিন্তু আমরা জানি, অনেক আগে থেকেই জানি, অল এলং। তারা ইন্টেলিজেন্স দিয়ে হেল্প করেছে, এমনকি প্রাথমিকভাবে রাশিয়া এবং চায়না তারা দুজনে এয়ার ডিফেন্স দিয়ে হেল্প করেছিল। রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, আর চায়নার বোধহয় একটা নাম কি QB সামথিং, এটা দিয়ে হেল্প করেছিল। কিন্তু এরকম কিছু আলোচনা আমি শুনেছি যে যেহেতু তিনটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান ডেপ্লয় করেছিল, চাইনিজটা, রাশিয়ানটা তাদের নিজের, তিনটার মধ্যে অতি দ্রুত লয়ে তারা কমিউনিকেট করে উঠতে পারেনি, তিনটাকে তারা সিনক্রোনাইজ করতে পারেনি, যার জন্য প্রাইমারিলি তারা এমন একটা পাউন্ডিং তারা নিয়েছে যে তাদের লিডারকে হারিয়েছে। সুতরাং চাইনিজরা আগের থেকেই ইরানদের সাথে ছিল, এখনো আছে, এবং ওরা তো আসলে ইরানের সাথে একটা প্যাক্টও করেছে কিছুদিন আগে, আপনারা জানেন 2025 একটা প্যাক্ট করেছে। সুতরাং চাইনিজদের স্বার্থ ইরানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে যে তার কোনো প্রয়োজন নাই চায়নাকে, এটা পুরোপুরি সঠিক না, বরং সে তো অনেক কথাই সঠিকভাবে বলে না। তিনি হয়তো অন্যভাবে চায়নাকে আসলে বলবে যে তোমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড তো বিঘ্নিত হচ্ছে, ওয়াই ডোন্ট ইউ প্রেসারাইজ ইরান, যাতে এই যুদ্ধটা
তাড়াতাড়ি ওরা বন্ধ করে দেয়, শেষ করে দেয়, বিশেষ করে হরমুজ প্রণালী যাতে খুলে দেয়। আর নিউক্লিয়ার ইস্যুতে আমার মনে হয় না যে তারা চাইনিজদের কোনো হেল্প নেবে, কারণ এখানে রাশিয়া অলরেডি অফার করে রেখেছে যে নিউক্লিয়ার যদি ইরান থেকে সরিয়ে নিতে হয়, এটা যদি একটা প্রিকন্ডিশন হয় যে যেসব এনরিচ ইউরেনিয়াম আছে এটা ইরানে থাকতে পারবে না, তাহলে কিন্তু রাশিয়া বলছে যে হ্যাঁ আমরা এটাকে সরিয়ে নিয়ে আসবো আমাদের দেশে। ওকে। আর একটা কথা বলে এখানে শেষ করি, সেটা হচ্ছে যে ইরানের সাথে আমেরিকার আসলে যে বাণিজ্য, এটা তো আমরাই ডেফিসিটে রয়েছে $295 বিলিয়ন, অর্থাৎ এবং ট্যারিফের কারণে ইরানের যে ইম্পোর্ট, ইরানের মাল যে আমরা ইম্পোর্ট করি আমেরিকাতে, এটা অনেকটা কমে গিয়েছে। এই যে এটা কমে গিয়েছে কারণ ট্যারিফের পরিমাণ বাড়িয়ে দিয়েছে, তো কমিয়ে দিয়ে তো আমাদের তো লাভ হচ্ছে না। ইউএসএ তে তুমি জিনিসপত্রের দাম মিন করছো already- চায়না, নট ইরান। তুমি আসলে চায়না মিন করছো, নট ইরান। চায়না মিন করছি, জি চায়না মিন করছি যে চাইনিজদের সাথে আমাদের $295 বিলিয়ন ডেফিসিট রয়েছে। সুতরাং এখানে চাইনিজরা বরং আপার হ্যান্ড রয়েছে বাণিজ্যে। এরপর আমি যেটা বলছিলাম যে চাইনিজদের মালামাল যেহেতু আমাদের দেশে এখন আর আগের মতো ইম্পোর্ট হচ্ছে না ট্যারিফের কারণে, তাতে করে আমাদের জিনিসপত্রের দাম যে বেড়ে গেছে যুদ্ধের কারণে, সেটা তো আরো একটা বাড়তি প্রবলেম হলো। আমাদের তো এই মুহূর্তে হেল্প দরকার। চাইনিজ পণ্য যত বেশি আমেরিকায় আসবে, মানুষের অ্যাফোর্ডেবিলিটি বাড়বে এবং আমেরিকানদের জীবন একটু স্বাচ্ছন্দ্যময় হবে। সুতরাং এইসব ব্যাপারেও তিনি একটা সমঝোতা করার চেষ্টা করবেন। তার বাইরে গিয়ে রয়েছে আসলে ক্রিটিক্যাল মিনারেল, যেটা সবচেয়ে জরুরি। ক্রিটিক্যাল মিনারেলের যে সাপ্লাই, ওই যে রেয়ার আর্থ এলিমেন্ট, সেগুলি তো মূলত চাইনিজরা হচ্ছে মনোপলি দুনিয়াতে। এই সাপ্লাইটা যাতে খুব স্বাচ্ছন্দ্যময় থাকে, এই ব্যাপারে নিশ্চয়ই তিনি কথা বলবেন। তাইওয়ানের ব্যাপারে খুব বেশি কথা বলবে বলে আমার মনে হচ্ছে না ব্যক্তিগতভাবে, কারণ ডোনাল্ড ট্রাম্প অলরেডি বুঝে গেছে ইরানকে যেমন তারা বাগে আনতে পারেনি, তেমনি ভাবে তাইওয়ানকে যদি চাইনিজরা তাদের দখলে নিয়ে যেতে চায়, তাহলে আমেরিকার সে সক্ষমতা আর নেই যে তারা চায়নাকে ডিফাই করে গিয়ে সেখানে তাইওয়ানের পক্ষে দাঁড়াবে। সুতরাং এটা তারা মোটামুটি ভাবে চেপে যাবে, এটা হচ্ছে আমার ধারণা। তাইওয়ান ইস্যুটা তারা সামনে আনবে না, as if nothing is happening। আর চায়নার সির যে কথা যেটা বলছেন, সেটাও আসলে আমেরিকা খুব বেশি কনফ্রন্ট করতে যাবে না। আমেরিকা আসলে চাইনিজদের সাথে যেটা করবে সেটা যে বাণিজ্যের ব্যাপারে যাতে আরো স্বাচ্ছন্দ্যময় মানে লেনদেন হয়, কারণ আমাদের আমেরিকানদের জীবন ত্রাহি হয়ে যাচ্ছে যুদ্ধের কারণে, এটা হচ্ছে মূল। আর একটা হচ্ছে যে ক্রিটিক্যাল মিনারেল সাপ্লাই যাতে মানে চলমান থাকে, এবং ইরানকে যাতে অন্তত বুঝিয়ে শুনে হরমুজটাকে ফ্রি করে দেওয়া যায়, কারণ চাইনিজদেরও লাভ, আমেরিকারও লাভ, পৃথিবীরও লাভ। এবং ডোনাল্ড ট্রাম্প অন্তত বলতে পারবে ফেরত এসে যে আমি কিন্তু একটা বড় একটা অ্যাচিভমেন্ট আমার হয়েছে, যে এই যুদ্ধের ব্যাপারেও আমার কিছু অগ্রগতি আছে। অনেক ধন্যবাদ, অনেক চমৎকার করে বিশ্লেষণ করেছেন। আমি একটু প্রফেসর ডক্টর মুস্তাফা সরোয়ার আপনার কাছে যাই। সেটি আমরা তো বলছিলাম যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাইরের একটি সফর নিয়ে ঘরের ভিতরের যে অবস্থা, অর্থনীতির যে অবস্থা, বিভিন্ন সংবাদ মাধ্যম যে বিশ্লেষণগুলো দিচ্ছে, যে পোলগুলো হচ্ছে, সবকিছু মিলে এই যুদ্ধ আমেরিকার নাগরিকদের জীবনটাকে কোথায় নিয়ে ঠেকাচ্ছে? খুবই খুবই জটিল পরিস্থিতি। কারণ আমরা যেটা লক্ষ্য করেছি, আপনি যদি যে ডেটাগুলো আসে অনেক সময়, সেগুলো কিন্তু অ্যাভারেজ। হ্যাঁ, অ্যাভারেজ ডেটা, এভারেজ যে নাম্বারটা, এটা কিন্তু কনফিউজিং। কিছু লোক, যেমন ধরেন আপনি 10 জনের একটা অ্যাভারেজ করলেন, তার মধ্যে উপরের একজন সে $20 মিলিয়ন মালিক, আর নিচেররা সবাই মানে শেষ পর্যন্ত $10-15,000। কাজে আপনি যদি অ্যাভারেজ নেন, তাহলে ওই লোকটা কিন্তু সব অ্যাভারেজটাকে ইনফ্লুয়েন্স করে দিল। মানে যেটা যুক্তরাষ্ট্রে আমরা দেখলাম যে এই গেল কত বছরে আপনার সম্পদ পুঞ্জীভূত হয়েছে খুব অল্প মাইনরিটি একটা আপার ক্লাসের হাতে। যে জন্য যে কোনো ডেটা আপনি দেখবেন, হ্যাঁ, যে সব ডেটাগুলোই হবে, মানে আমি বলবো যে এটা একটা স্কিউড, মানে এটা প্রপার রিপ্রেজেন্টেশন না, কারণ ডিস্ট্রিবিউশনটা এত স্কিউড একদিকে, এই জন্য এ থেকে বোঝা যায় না। কিন্তু আমরা যখন পোলের নাম্বার দেখছি, তখন আমরা দেখছি যে জনগণ আগে ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করত, তারা তো করছেই না। এবং লক্ষ্য করে দেখুন, এমনকি তার যে হার্ট কোরের ভেতরেও ভাঙন ধরেছে। তা না হলে আপনি কিভাবে 70%, 80% লোক, হ্যাঁ 3/4 মানে 75% কিভাবে মানে বলছে যে তাদের অর্থনীতির অবস্থা খুব খারাপ, তারা এই এখন বর্তমানে তারা খুশি নয়। হ্যাঁ,
এই যে জিনিসটা, এখান থেকে আমরা বুঝতে পারি যে এই যে গভর্নমেন্টের যে অনেক ডেটা আমরা যেটা পড়ি সেটা প্রপার রিপ্রেজেন্টেশন নয়। মানে স্ট্রিটের কন্ডিশন যেটা আমরা বলি, রাস্তার যেটা ব্যাপার, হ্যাঁ, মাঠের পরিস্থিতি খুবই জটিল। লোকের খাদ্যদ্রব্যের মূল্য অনেক বেড়ে গেছে, গ্যাসোলিনের দাম বেড়ে গেছে, পোশাকের দাম বেড়ে গেছে, মানে এনিথিং ইউ টক অ্যাবাউট, সব জিনিসের দাম বেড়ে গেছে। এবং আগে আরেকটা ব্যাপার ছিল কি, যে ইনকাম, যে পার্সোনাল ইনকামটা, এটা আমরা দেখছি যে গভর্নমেন্টের ডেটাতে এপ্রিল, এই যে লাস্ট এপ্রিলে এসে যে এটা এক পার করতে পারে না, এটা যে জিনিসপত্রের যে দাম বেড়েছে তার সঙ্গে সে মানে বেটার ছিল মানুষের ইনকাম, কিন্তু সেটা ভঙ্গ হয়ে গেছে এই এপ্রিলে। কিন্তু এটাও আমি বিশ্বাস করি না, তার কারণ এই যে ডেটাটা সেটাও কিন্তু ওই যে অ্যাভারেজ। হ্যাঁ, আমরা দেখছি যে আসলে এক বছর আগে লাস্ট ইয়ারে এসে আপনার মানুষের যে ইনকাম তার চেয়ে খরচ অনেক বেড়ে গেছে। এটা কিন্তু লাস্ট ইয়ারের ব্যাপার। সত্যি আমরা যে অন্য অল্টারনেটিভ ডেটা দেখছি, তার অর্থ দেশের আর্থিক পরিস্থিতি নিদারুণ জটিল, এবং যে কারণে আপনি দেখছেন যে মানুষের মধ্যে একটা হতাশা, যে অর্থনীতি ভেঙে যাচ্ছে, মানুষ খরচ করছে না। যুক্তরাষ্ট্রের লোকরা তো টাকা জমায় না সাধারণত, এখন তারা টাকা জমাচ্ছে, তার কারণ তার মনে ভয় ঢুকে গেছে যে সামনে হয়তো সে খাবার কেনার টাকা থাকবে না তার, এই জন্য তার একটু টাকাও জমাচ্ছে। এতে ইকোনমির উপরে আরো অ্যাডভার্স সিচুয়েশন, জিনিস বিক্রি হচ্ছে না। এমনি একটা পরিস্থিতিতে আমার যেন মনে হয় যে বর্তমানের ইরানের যে যুদ্ধ, এর আগে কোভিড, তার চেয়েও বড় হলো ইরানের যুদ্ধ। এই ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ইকোনমি ভেঙে পড়ছে, সত্যিকার ইকোনমি, যেটা নট ইন দি স্টক মার্কেটে লোক অনেক টাকা উপার্জন করছে, নট দ্যাট, সত্যিকার অর্থনীতি যেটা মানুষের জীবনকে ম্যাটার করে, সেখানে কিন্তু আমরা দেখছি একটা হাহাকারের ধ্বনি অলরেডি উঠে আসছে। আমার যেন মনে হয় যদি ইরান যুদ্ধ চলতে থাকে, সেটা হবে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের জন্য একটা দারুণ অশনি সংকেত। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে একটু শুনি। সেটি হলো, যুদ্ধ চলছে, প্রভাব পড়তে শুরু করেছে, কিন্তু তাতেই অনেকের একটু করুণ অবস্থা অর্থনীতিতে। এটি আরো যদি দীর্ঘায়িত হয় এবং সামনের দিনগুলোতে আসলে কি অপেক্ষা করছে, অনেকেই জানতে চান যে আসলে কতটা অর্থনৈতিকভাবে আমরা একটা দুর্দশার মধ্যে পড়তে যাচ্ছি। জি, দেখুন, দুর্দশার মধ্যে অলরেডি আমরা পড়ে গেছি। আমরা বলতে আমেরিকান এজ এ নেশন। জি, কারণ হচ্ছে সরোয়ার ভাই যেটা বলছিলেন যে এভারেজ জিনিসটা আমরা বুঝি, এভারেজ জিনিসটা কখনো রিপ্রেজেন্টেটিভ না। কারণ এই ব্যাপারে একটা একটা সুন্দর উপমা শুনেছিলাম। এই যে বাংলাদেশের যে পলিটিশিয়ান আছে নাম করা মোজাহিদুল ইসলাম সেলিম, উনি সিপিবির মানে জি, জেনারেল সেক্রেটারি ছিলেন। তিনি বলতেন যে একটা মানুষকে যদি আগুনের ভিতর মাথাটা ঢুকিয়ে দেওয়া হয় এবং পাটাকে বরফ দিয়ে ঢেকে দেওয়া হয়, তারপরে যদি বলা হয় যে মাঝামাঝি জায়গায় কোমরের জায়গায় সে এটা নাতিশীতোষ্ণ, মানে এটা না আগুনও না বরফও না, এটা তো ভালোই আছে মাঝামাঝি জায়গায়। কিন্তু সে তো আসলে মধুকে ত্রাহি মধুসূদন, তাই না? সে আগুনেও পড়ছে, বরফেও, মানে এরকম এভারেজ কখনো রিপ্রেজেন্টেটিভ না। তবে সাধারণ মানুষের যে ইয়েগুলি, আমরা যে স্ট্যাটিস্টিক্স গুলো পাচ্ছি, এগুলো তো ভয়াবহ। কারণ হচ্ছে আপনি একটু আগে একটা গ্রাফ দেখালেন, বিল ক্লিন্টনের আমলে প্রায় 84% মানুষ মনে করতো তারা হ্যাপি আছে অর্থনৈতিকভাবে। বর্তমানে সেই নাম্বারটা এসে থেমেছে 27%-এ। আপনি আরেকটা জিনিস একটু আগে দেখিয়েছেন যে আপনার 70% লোক আমেরিকাতে, যেটা আসলে টপ 1% না, যেটা এই যে সারোয়ার ভাই মিন করছিল, 70% লোক মনে করে অর্থনৈতিকভাবে তারা খুবই কষ্টে রয়েছে। তারপরে মাত্র 34% লোক পৃথিবীতে, আমেরিকাতে 3 জনের মধ্যে 1 জন যদি বিপদে হয় তাহলে $1000 তারা বের করে দিতে পারবে। ইমাজিন করতে পারেন, $1000 বের করে দিতে পারবে মাত্র মানে 34% লোক। তো সেটা তো একটা ফকিরের মতো দেশ, এটা কিভাবে সম্ভব, তাই না? তারপরে আরো যে জিনিসটা রয়েছে, 67% লোক, 2/3 আর কি, 2/3 মানুষ, ওরা 2টা কাজ করেও তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তারপর আরেকটা স্ট্যাটিস্টিক দিয়ে শেষ করি, যারা একটু ওয়েল অফ, $150,000 বেশি রোজগার করে প্রতি বছর যে ফ্যামিলি, হ্যাঁ, তারাও আসলে মনে করছে যে তাদের জীবনযাপনটা আগের মতো স্বাচ্ছন্দ্যময় নেই। হুম হুম একটা কথা স্যার বললো
যে আজকেই তো একটা ইয়ে বের হয়েছে যেটাকে বলে আপনার ইনফ্লেশন রেট। ইনফ্লেশন রেট বর্তমানে আমেরিকাতে হচ্ছে 3.8%, এবং যে আমাদের যে জীবনযাপনের মান ইয়ে করার জন্য কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট, কোলা বলে, কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট। আপনি যে চাকরি করেন কিংবা আপনি যদি সোশ্যাল সিকিউরিটির টাকা পান, তাহলে গভর্নমেন্ট প্রতি বছর 2.5%-এর মতো রাফলি আপনাকে বাড়িয়ে দেয় গতবারের তুলনায়। তো এবার আপনার জিনিসপত্রের দাম বেড়েছে প্রায় 4%, আপনার টাকা বেড়েছে 2.5%। পরিষ্কারভাবে এখানে 1.5% আপনি পিছিয়ে আছেন, তাই না? তো 1.5% যে পিছিয়ে আছেন, এটা তো আপনাকে কখনোই মনে হবে যে আপনার নাক পানির বরাবর আছে, একটু পরেই পানির নিচে ঢুকে যাবে, এরকম আর কি অবস্থাটা। সুতরাং অর্থনৈতিক অবস্থাটা আসলে নানানভাবে খুবই দৃশ্যমান। আমেরিকাতে এটা খুবই কঠিন অবস্থা যাচ্ছে মানুষজনের, এবং এটা আসলে এটা হলো আমেরিকার অবস্থা। চিন্তা করুন যে বাংলাদেশ কিংবা অন্যান্য দেশের যে অবস্থা, সে কিন্তু অনেক খারাপ অবস্থাতে ওইসব দেশ পড়েছে। তাদের কোনো কিন্তু এইসব যে সমস্যাটা করছে, এর জন্য বাংলাদেশ দায়ী না, বাংলাদেশের মতো দেশগুলো দায়ী না। তারা কিভাবে সাফার করছে, হ্যাঁ? তো সেখানে আমেরিকার গায়ে তো এখন আঁচল লাগেনি, টাকা বাদ দিয়ে কিছু টাকা আমাদের বাড়তি খরচ হচ্ছে। আমাদের একটা সেইভাবে মানে আমাদের কোনো না দেশে এসে কোনোভাবে বোমা, আপনি হয়তো উতরে যাবেন, কিন্তু বাংলাদেশের মতো দেশগুলো এই সংকট থেকে বের হতে পারবে না। তারা কিভাবে বের হতে চারদিকে পারবে। তাদের জড়িয়ে আসবে। এই জন্য আমি মনে করি শুধু মানে যুক্তরাষ্ট্রে না, সারা পৃথিবীতেই অর্থনৈতিক একটা ধস নেমে আসছে। এটা যদি আরো কতদিন চলতে থাকে, আপনি বললেন, এটা যদি যুক্তরাষ্ট্রে যদি অর্থনৈতিক এই ধসটা না নামতো আর কি, মানুষ যদি এতটা অসহায় বোধ না করতো, তাহলে কিন্তু আমার ধারণা ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটা চালিয়েই যেতেন। কারণ তার তো আসলে নিজের গায়ে এরকম কিছু আঁচ পড়ছে না। তো যেহেতু তিনি বুঝতে পারছেন যে এই যুদ্ধের আঁচটা তার সমর্থকদের গায়ে লাগছে, এই জন্য তিনি এই যুদ্ধবিরতি দিয়েছেন। আদারওয়াইজ কিন্তু ইরানকে তারা পাউন্ডিং করেই যেত, দুনিয়া সে অর্থে গোল্লায় যাক। আজকেই ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছে পরিষ্কার ভাবে, যে অর্থনৈতিক কি দুরবস্থা মানুষের, কিছু হচ্ছে আই ডোন্ট সিম্পলি কেয়ার অ্যাবাউট দিস, অল আই কেয়ার অ্যাবাউট ইজ দ্য নিউক্লিয়ার ওয়েপন, মানে ইরানদের হাতে। সে কিন্তু নিজের মুখে কথাটা বলেছে। আপনি ক্যান ইউ ইমাজিন যে আমার দেশের মানুষ অর্থনৈতিক কি অসুবিধায় আছে, আই সিম্পলি ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। আমি মনে করি ইরানের হাতে যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র চলে না যায়। তা সেটা তো সে থেকে বোঝা যায় লোকটা কত কম কেয়ার করে, এবং সে যে কম কেয়ার করে তার নিজের সমর্থকদের ব্যাপারে। গুড থিংটা হচ্ছে যে একটু লেটে হলেও তার সমর্থকরা অলরেডি জিনিসটা বুঝতে পারতে শুরু করেছে। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে একটু শুনি। সেটি হলো যে যেটি বলছিলেন খালেকুজ্জামান স্যার, যে আর কতদিন এটা চলে, এই অনিশ্চয়তা সবাইকে ভাবাচ্ছে। সেই অনিশ্চয়তার জায়গা থেকে আমেরিকা ইরান যুদ্ধ বন্ধে কতটা অগ্রগতি আপনি দেখতে পাচ্ছেন, কিংবা দু পা পিছিয়ে তো আমরা দু পা এগিয়ে এক পা পিছিয়ে যাচ্ছে, এবং গতকালকে প্রেসিডেন্ট বলছিলেন যে এখন এই প্রক্রিয়াটা অনেকটা লাইফ সাপোর্টে আছে। মারা যাবে নাকি বেঁচে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন? না, আমার মনে হচ্ছে যে 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 কনস্ট্রেইন্ট যেটা যেটাকে আমরা বলি যে তার যে বাঁধন রয়েছে, যেগুলো বাধা রয়েছে, সেগুলোকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমার ধারণা যে সে অলমোস্ট ইউনিল্যাটারালি একটা ঘোষণা দিয়ে যুদ্ধটাকে বন্ধ করে দেবে। মানে সে একটা ডিক্লেয়ার করবে যে আমি উইন করেছি। অলরেডি কিন্তু তার সেই পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, তেমনি একটা এনভায়রনমেন্ট আমরা দেখছি। সে বারবার বলছে যে যুদ্ধ তো আমরা জয় করে ফেলছি, উই ডিড ইট, আমরা এটা ধ্বংস করে দিয়েছি। তো সবাই এটা মেনে নিলে তো হয়, মানে সবাই মেনে নিলে তো যুদ্ধটা বন্ধ হয়, মানছে না কেন? এখন কথা হলো যে ইরানের ব্যাপারটা, এখন যদি ইরান যদি মানতে নাও চায়, আর যদি ডোনাল্ড ট্রাম্প দেখে যে তার জন্য মহাবিপদ, দেশের ভেতরে তার ভোটের অবস্থা 12টা বেজে যাবে মধ্যবর্তী নির্বাচনে, এবং অর্থনীতি খারাপ হলে এমনকি আন্দোলনও হতে পারে বিভিন্ন জায়গাতে, বলা যায় না। যুক্তরাষ্ট্রের মানুষের মন খারাপ হলে তারা হয়তো মন খারাপ করে ছাত্ররাই হয়তো মানে বিভিন্ন জায়গায় ডেমনস্ট্রেশন, এটা আমাদের দেশের মতো না, কিন্তু এখানে অল্প ডেমনস্ট্রেশন হলেও কিন্তু সমাজের ইনস্টেবিলিটি থেকে নিয়ে আসে। তেমনি পরিস্থিতি আমার মনে হয় উনি কিছুতেই চাচ্ছেন না, যে জন্য উনি যাতে ডিক্লেয়ার করতে পারেন, সেজন্য কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে না, যুদ্ধে আমরা জয় করেছি, ওদের মিলিটারি ধ্বংস করেছি, ওদের নেভি ধ্বংস করেছি, ওদের যে ফিসাইল ম্যাটেরিয়াল আছে সেটা তারা কিছুতেই করতে পারবে না, এমন ভাবে ধ্বংস করেছি
যে তারা ওটা কি করে বম বানাতে পারবে না, এগুলো কিন্তু সে অলরেডি বলে একটা আবহাওয়া তৈরি করছে। না, আমি যাতে একটু আপনার কাছে কি তাকে আরেকটু স্পেসিফিক জানবো ডক্টর মোস্তফা সরোয়ার, সেটা হলো হ্যাঁ, তার যে অর্থ যে এই সব যে বলছে এবং যে সত্যিকার পরিস্থিতি দেশের, তাতে উনি যুদ্ধ বন্ধ করবেন, সেখানে ইরান রাজি হোক অথবা না হোক। ওকে, আরেকটু যদি- স্পেসিফিকলি আপনার কাছে একটু জানি, সেটা হলো যখন যুদ্ধটা শুরু হলো অনেকেই তো বলছিলেন, কিংবা তার প্রশাসনের অনেকে পদত্যাগ করেছিলেন, বলছিলেন এটি আমার দেশের যুদ্ধ নয়, এটি ইসরায়েলের যুদ্ধ, আমেরিকা করছে। আমরা খুব সুন্দর সম্ভাবনা দেখি আগামী কালকে যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে, একেবারে দুই পক্ষ একমত হয়ে যাচ্ছে, হঠাৎ করে আবার ফসকে যায় বিষয়টা। এইখানে তো আমরা সবাই আমেরিকা কি বলছে, ইরান কি বলছে সেদিকে তাকিয়ে থাকি, কিন্তু ইসরায়েল কি বলছে সেটি কেন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে না, কিংবা তাদের চাওয়াটাও তো এখানে ইম্পর্টেন্ট, যে যুদ্ধ বন্ধ হবে কিনা, তারা চায় কিনা। না, তাদের চাওয়াটা বর্তমানে আমি অত ইম্পর্টেন্ট মনে করি না, কারণ ডোনাল্ড ট্রাম্প অলরেডি বুঝে ফেলেছে যে তাকে মিথ্যা আশ্বাস দিয়ে, রং ইনফরমেশন দিয়ে তাকে এই যুদ্ধে নামিয়েছে। এই যুদ্ধটার কোনো প্রয়োজন ছিল না। এটা এমনকি ইটস নট এ ওয়ার অফ আওয়ার লাইকিং, এটা হলো একটা হুইমজিক্যাল ওয়ার। এ ওয়ারের কোনো মিনিং নেই। কাজে এটা ডোনাল্ড ট্রাম্প অলরেডি ধরে ফেলেছে। কাজেই মানে ইসরায়েল কি বলল না বলল, তাতে তার নিজের স্বার্থ সে বিঘ্নিত করবে না। অলরেডি তার স্বার্থ প্রচুর ক্ষতি হয়ে গেছে অলরেডি, সে এটাকে আর কন্টিনিউ করবে না। আমার যেন মনে হয় যে যদি চুক্তি কোনো রকমের মিউচুয়াল না হয়, হ্যাঁ, তাহলে ডিফ্যাক্টো পিস ঘোষণা করে আমেরিকা চলে আসবে। তার অর্থ হরমুজের কন্ট্রোল থাকবে ইরানের কাছে, ইরানের ফিসাইল ম্যাটেরিয়ালেরও কিছু হবে না, এবং অন্যান্য যে ব্যাপারগুলো সবগুলোকে ডোনাল্ড ট্রাম্প বলবে যে না, আমরাই উইন করে গেছি, আমরা একদম তাকে ভীষণভাবে ডিক্যাপিটেট করে দিয়েছে। আসলে কিছুই হয়নি, বরং আরো বেশি কনজারভেটিভ, আরো রাইট উইং, আরো কট্টরপন্থীরা এখন ক্ষমতায় আছে। কিন্তু সে বলবে যে আমি এগুলো সব করে ফেলেছি, এই বলে সে পিছু টান দেবে। এটাই হবে। কারণ কি, ডেট আপনারা লক্ষ্য করেন, বেশি দেরি নেই কিন্তু। নভেম্বর ইজ নকিং এট দ্য ডোর, আর্লি নভেম্বর। তাহলে মাত্র কয়েকটা মাস আছে, সময় নেই, রিয়াকশন টাইম নেই। কাজে আমার মনে হয় উনি তাড়াতাড়ি এই যুদ্ধ বন্ধ করে কেটে পড়বে। না মানে নভেম্বরে যদি যুদ্ধ চলতে থাকে কি সমস্যা হবে, মানে না, অত ভোটে কি পর্যন্ত যাবে না, নো যাবে না? নো ওয়ে। হ্যাঁ, তাহলে তার নির্বাচনে ভরাডুবি, অর্থনীতির অবস্থা 12টা, এগুলো এগুলো কিছুতেই তার পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। কাজে সে ওইটাকেই লক্ষ্য রেখে সে এমন ভাবে যুদ্ধটাকে তাড়াতাড়ি শেষ করবে যাতে ক্যাম্পেইনের সুযোগ থাকে আর কিছুটা আর্থিক রিকভারি করা যায়, সেইটাকে চিন্তা করেই সে যুদ্ধটাকে বন্ধ করে দেবে। সামনের মাসে তো বিশ্বকাপ আছে জুনে, এবং ইরানও খেলবে আমেরিকায়। আপনার কাছে কি মনে হয় তখনও চলবে যুদ্ধ? আমার যেন মনে হয় যে এটা খুব মানে আমি সার্টেন বলতে পারবো না যে কবে কোন তারিখে এটা শেষ হবে, কিন্তু আমার যেন মনে হয় যে উই আর ভেরি ক্লোজ। প্রেসিডেন্ট ট্রাম্পও সেটাই মনে করেন, এবং প্রত্যেকদিনই একই ধরনের কথা বলেন, পরবর্তীতে আবার সেটা দূরে সরে যায়। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে শুনি যে আমরা তো শুনি খালি কালকেই ওই যে উই আর ভেরি ক্লোজ, কিন্তু ক্লোজটা আসলে কেন যেন পরের দিন অনেক বেশি দূরে চলে যাচ্ছে। এটি কেন হচ্ছে আসলে, মানে আপনার কাছে কি মনে হয় যে কেন হতে হয় না? না, আসলে জিনিসটা হতে হয় না এই জন্য, জিনিসটা আসলে হচ্ছে কি যে যুক্তরাষ্ট্র তো এই যুদ্ধটাতে ডিফ্যাক্টো হেরেই গেছে। সুতরাং এই হেরে যাওয়ার যুদ্ধটাকে এক ধরনের মানে ভালো একটা কাভার দেওয়া, এবং এটাকে মানে এজ ইফ আমরা জিতে গেছি, এই জিনিসটা যদি মানে বাইরের দুনিয়াতে প্রমাণ করতে হয়, আমেরিকানদের কাছে প্রমাণ করতে হয়, তাহলে তো সেটা এইভাবে আমরা হেরে বেরিয়ে আসছি এটা তো বলা যাবে না, এটা তো খুবই খারাপও দেখা যায়। সুতরাং ওরা যেটা চাচ্ছে, আসলে আমেরিকা যেটা চাচ্ছে, এটা অনেকটাই হচ্ছে আরেকবার সাদিলে খাইবো টাইপের। তো ইরানকে যদি একবার পাশে নিয়ে ঘরে বসতে পারে, পাকিস্তানে হোক অন্য কোনো জায়গাতে হোক, তাদেরকে ডেফিনেটলি সে অনেক ধরনের ছাড় দিতে রাজি। ও যেটা চায়, ডোনাল্ড ট্রাম্প যেটা চায় যে অর্থনৈতিক কর্মকাণ্ডটা আসলে মানে পুনরুজ্জীবিত হোক আবার। সে তো আসলে একজন বিজনেসম্যান, অর্থনৈতিক যে কর্মকাণ্ড এটা পুনরুজ্জীবিত হওয়াটাই তার কাছে সবচেয়ে জরুরি বেশি। আর ব্যালিস্টিক মিসাইল রয়ে গেল কিনা, প্রক্সিরা রয়ে গেল কিনা, নিউক্লিয়ার ওয়েপনের যে ক্যাপাবিলিটি, এটা
ইরানকে আজ ইসা করাতে পারবে না, কিন্তু সে জাস্ট ঘোষণা দিবে যে আমরা তো আসলে এমনটাই ওদের পিছিয়ে দিয়েছি, ওরা আগামী 20 বছর এমনিতে কিছু করতে পারবে না। সুতরাং এই জন্য এটা নিয়ে আমরা রতমাতা গামাচ্ছি না। আমার ধারণা সে একটা অর্থনৈতিক পুনরুজ্জীবন চায় এবং হরমুজটাকে সে মোটামুটি ভাবে স্বাচ্ছন্দ্যময় করতে চায়। সেখানে প্রয়োজন হলে ইরানের সাথে এক ধরনের নেগোসিয়েশনে আসবে যে তোমরাই এটাকে কন্ট্রোল করবা, কিন্তু এটাকে ঠিক এই যে ওরা এক ধরনের ট্যারিফ ঠিক না, এক ধরনের চাঁদা টোল, দিল না, টোল, $2 হ্যাঁ। মিলিয়ন করে নিবে প্রতিটা শিপের কাছ থেকে। টোলের কথা এখানে বলছি। হয়তো এখানে আমার ধারণা একটা নেগোসিয়েশন আসবে, তোমরা এটা করতে যেও না, এটা করলে এটা তো আসলে এটা না করে যদি ইরানের পুরোপুরি ব্যবস্থাতেই হরমুজটা খোলা রাখতে পারে, বাইরে থেকে দেখা যাবে যে হরমুজ আগের মতোই আছে, এখানে কোনো টাকা পয়সা লাগছে না, সব মানে কি বলে ওয়েল ট্যাঙ্কার এবং পণ্যবাহী জাহাজ সব আগের মতো চলাচল করছে, কিন্তু ভিতর থেকে কিন্তু কন্ট্রোলটা চলে গেছে ইরানের হাতে। ইরানের হাতে। এটা তো ডোনাল্ড ট্রাম্পের কোনো সমস্যা নেই, অ্যাজ লং এজ ভিজিবলি অন দ্য সারফেস ইট লুকস ভেরি পিসফুল। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এবং কেউ কেউ target। বলছেন আপনি যে যেটা বললেন, ইরান পারমাণবিক বোমাচ্ছ বড় অস্ত্র পেয়ে গেছে আগামী দিনের জন্য, সেটা হলো হরমুজ। absolutely, তারা এবং এটা নিজেদের আসলে প্রতিরক্ষা নিশ্চিত করতে নেতানিয়াহু- পারবে। জি, জি, নেতানিয়াহু নিজেও এই পরশুদিন মানে রবিবার সিবিএস এ 60 মিনিটে সে স্বীকার করেছে যে হরমুজের ব্যাপারে যে ইরান এরকম পজিশন নেবে এটা আমরা কখনো বুঝতেও পারিনি। প্লাস হচ্ছে সে বলছে যে এই যে গালফ স্টেটগুলোকে সেইভাবে আক্রমণ করবে, এই দুটো জিনিস আমরা বুঝতে পারি নাই। তা এটা তো যে কোনো সামরিক যারা মানে ব্যাপার নিয়ে ডিল করে তাদের বোঝা উচিত যে আমেরিকান যে স্থাপনাগুলো আমেরিকান ইন্টারেস্টে তারা হিট করবে। জি। তাহলে গালফ স্টেটের ইস্যুটাতে প্রফেসর ডক্টর খালেকুজ্জামান, গালফ স্টেটের ইস্যুটাতে আপনার কাছে প্রশ্নটি করি। রয়টার্স একটা এক্সক্লুসিভ রিপোর্ট করেছে আজকে, তারা বলছে আমরা তো দেখছি এটি আসলে আমেরিকা ইরান ইসরায়েলের যুদ্ধ, কিন্তু এই যুদ্ধে চলাকালীনই সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত তারা ইরানে সামরিক অভিযান চালিয়েছে, অর্থাৎ তারা বিমান নিয়ে হামলা করেছে ইরানে। তাদেরকে যেহেতু হামলা করা হচ্ছিল তারাও পাল্টা হামলা করেছে, যেটি পরবর্তীতে এপ্রিলে মাসে একটা কূটনৈতিক সমঝোতার মাধ্যমে বন্ধ হয়, যেহেতু ফেব্রুয়ারি 28 তারিখে শুরু হয়েছিল, মাসখানেক যুদ্ধ চলেছে। তো এইটা কি আঞ্চলিক যুদ্ধে ছড়িয়ে পড়ার, কিংবা এত মানে আমেরিকার আক্রমণের পাশাপাশি সৌদি আরবের আক্রমণ, ইউনাইটেড আরব আমিরাতের আক্রমণ, অনেক আক্রমণই তো আসলে সামাল দিতে হচ্ছিল ইরানকে। অ্যাবসলিউটলি, এবং এটা তো আমি ব্যক্তিগতভাবে মোটেও আমি সারপ্রাইজড হচ্ছে না এই খবরটা শুনে যে ইউএই এবং সৌদি আরব প্রাথমিকভাবে তারা কিছু রিটালিয়েট করার চেষ্টা করেছিল। আপনার দেশ যদি আক্রান্ত হয়, আপনার যে সক্ষমতা আছে এটা নিয়ে তো আপনি একটা চেষ্টা চালাবেন এটার একটা প্রতি উত্তর দিতে। এটা যে দিয়েছে এটা এমন সারপ্রাইজিং কিছু আমার কাছে মনে হয় না, কিন্তু ওরা দ্রুতই বুঝে গেছে এই আক্রমণ যদি আমরা কন্টিনিউ করি ইরানের সক্ষমতা আমাদের থেকে অনেক বেশি, তারা যে ক্ষতি আমাদের করে ফেলবে এর থেকে বরং এক ধরনের সমঝোতার মাধ্যমে একটু চুপসে যাওয়াটাই বেটার। যার মানে জন্য সেটা তারা পরে গোপনে হলো কেন? মানে আপনার কাছে কি মনে হয়, সৌদি যদি আক্রমণ করে কিংবা পাল্টা আক্রমণই আমরা শব্দটা ব্যবহার করি, সেটা করে, সেটা গোপনে কেন? মানে কেন তারাও সাহস করে বললো না হ্যাঁ আমার দেশে তুমি হামলা করলে আমিও ইরান তোমারে হামলা করব? এটা গোপনে এই জন্য যে ওরা তো আমেরিকান যেহেতু ওদেরকে আশ্রয় দিচ্ছে, আমেরিকা তাদেরকে সেফটি দিচ্ছে, তাদেরকে সিকিউরিটি গ্যারান্টি দিচ্ছে, তো এখানে তাদের ছায়াতলে থেকেই যদি এটা করা যায়, মানে আক্রমণটা করে চলে আসা যায় আমেরিকার নাম ভাঙিয়ে, তাহলে আমি মনে করি ওটা তারা বেটার বলতে পারবে। এটা আমার অ্যাসেসমেন্ট হচ্ছে তারা যদি এটা গোপনে করে এটাকে এরকম জানান দিতে না হয় তাহলে ভবিষ্যতে ইরানের সাথে তাদের পাশাপাশি দেশ থাকতে হবে, তাই না? সেই হিসাবে অতটা ভিজিবলি অতটা খারাপও করতে চায় না, কারণ ইরানের সক্ষমতা সম্বন্ধে তাদের মোটামুটি ভালোই ধারণা রয়েছে। এই জন্য আমার ধারণা যে ওরা গোপন, অনেক কারণেই কৌশলগত কারণে মানুষ গোপন রাখে। আপনি দেখুন যে জেরাল্ড ফোর্ড, ইউএসএস এর জেরাল্ড ফোর্ডে যে আগুন লেগেছিল সেটা কিন্তু ইরানও দাবি করেনি যে তারা আক্রমণটা করেছে, কিন্তু অনেক সিআই রিপোর্ট, অনেক যে তথ্যই বলছে যে আসলে ইরানই আক্রমণ করেছিল। ইরান দাবি করেন, এই জন্য ওরা বলতে চায় যে আসলে যে লোক বোঝার প্রয়োজন তাকে আমরা বুঝিয়ে দিয়েছি যে আমাদের সক্ষমতা আছে। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে যে এক ধরনের সামরিক কৌশল, যে মুখে ঘোষণা করার প্রয়োজন নাই। দেখুন তারপরে জেরাল্ড ফোর্ড কিন্তু এখান থেকে উইথড্র করে চলে এসছে, কাজের কাজটা তো ঠিকই হয়ে গিয়েছে, ঘোষণা দেওয়ার প্রয়োজন নাই, এরকম আর কি। সামরিক
মানে কৌশলগত কারণে অনেক সময় অনেক আপনি কিছু মেসেজটা হয়তো প্রকাশ করা সম্ভব হয় না। গোপনে জানিয়ে দিতে পারেন যে ইউ বেটার মানে retreat। আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, তুমি বুঝে নিও, মানে আমি যা করার করে দিচ্ছি, এরকম একটা বিষয় থাকে। প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, একদম শেষ 1 মিনিটে হন্টা ভাইরাস নিয়ে অনেকে আতঙ্কিত হচ্ছেন, অনেকে আবার এটিকে উড়িয়ে দিচ্ছেন। এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও বলা হচ্ছে যে আমেরিকা সেইভাবে প্রিপারেশন নিচ্ছে না, এর আগে কোভিডের অভিজ্ঞতা অনেকের আছে। আপনার কাছে কতটা আতঙ্কিত হওয়া উচিত বলে মনে হচ্ছে? আমি আতঙ্কিত হতে চাই না, কিন্তু আমি সাবধান হতে চাই। তার কারণ এটা যদি এটার প্রপার করা না হয়, প্রশমন করার প্রচেষ্টা চালানো না হয়, তাহলে কিন্তু পরিস্থিতি কোন দিকে যায় সেটা আমরা বলতে পারি না। কাজেই এমনি একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের খুবই সাবধান থাকতে হবে। সেটাই হলো আমার টেক অন দিস। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যেমনটি বলছিলেন প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, যে আসলে সতর্কতার কোনো বিকল্প নেই। এখন পর্যন্ত গবেষকরা স্পষ্ট করতে পারছেন না, তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। আমি খুব খুশি হতাম প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনাকেও যদি একটু সুযোগ দেওয়া যেত, কিন্তু সময় শেষ করে ফেলে আমরা। হয়তো পরের সপ্তাহে আমরা আবার এটি নিয়ে আলোচনা করব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য, মতামত জানানোর জন্য। একই সঙ্গে দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।